আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের হিসাব বিজ্ঞান 22তম ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। পূর্বে সকল ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে, প্লেলিস্ট আকারে দেখে নিতে পারো। আজকের যে 22তম ক্লাসে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অ্যান্ড অনার্স লেভেল। কারণ এই অধ্যায়টা তুমি তোমার রিয়েল লাইফে অ্যাডমিশন টেস্টে এবং তুমি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাও, এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমি বলবো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, অনেক অজানা বিষয় তুমি জানতে পারবা। তো চলো শুরু করি আজকের ক্লাসটি। তো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপের, জয়েন হতে পারো। তো ক্লাস শুরু করার পূর্বে আমরা প্রথমেই কয়েকটা প্রশ্ন সমাধান দেখব। কারণ এই অধ্যায়টা তুমি যে কীভাবে পড়বা, কোন বিষয়গুলো তোমাকে বেশি বেশি জানতে হবে, সেগুলো তুমি যদি একে আইডেন্টিফাই করতে পারো, দেন তুমি সেভাবে পড়া স্টার্ট করতে পারবা। কারণ অধ্যায়ে যদি বেসিক কীভাবে কোশ্চিন হয় তুমি সেটাই যদি না জানো, কীভাবে পড়বা সেটা বুঝতে পারবা না। তাই প্রশ্ন আমরা 4টা দেখব। তো 1 নম্বর প্রশ্নটা দেখো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সালে আসছিল। নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? অংশ নয় বলছে। এখন রূপান্তর ব্যয়টা কি সেটা তোমাকে আগে জানতে হবে। তো অপশনে দেখো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি। তো এই 4টার ভিতর তোমাকে অ্যান্সার আইডেন্টিফাই করতে হবে। এর মধ্যে 3টা হচ্ছে একরকম অ্যান্সার হবে, আরেকটা হবে আলাদা হবে। এখন রূপান্তর ব্যয় তোমাকে যদি জানতে হয় তাহলে রূপান্তর ব্যয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাকে জানতে হবে। তো সূত্রটা তোমাদের বইয়েই, যে কোনো বইয়ে তুমি পাবা। তো আমি একটু জাস্ট শর্টলি বলে দিই। সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, তারপরে তোমার অন্যান্য প্রত্যক্ষ খরচ, তারপরে তোমার হবে কারখানা ও পরিব্যয়। এই 3টা মিলে তোমার রূপান্তর ব্যয় আসে। কী কী আসে? প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ খরচ যেটা বলো, মানে এক কথা প্রত্যক্ষ শ্রম, এর আরেকটা নাম হচ্ছে প্রত্যক্ষ মজুরি, তুমি যেটা দিতে পারো। তাহলে আমাদের এখানে প্রত্যক্ষ মজুরি আছে, তারপরে তোমার আছে প্রত্যক্ষ খরচ আছে, সেটা যেরকম খরচ হতে পারে। আরেকটা আছে কারখানা ও পরিব্যয় আছে। ঠিক আছে, তাহলে আমাদের রূপান্তর ব্যয়ের অংশ নেয় মানে নয় হচ্ছে এই যে প্রত্যক্ষ কাঁচামাল। এটা তোমার কোনোভাবে রূপান্তর ব্যয়ের ভিতর আসে না, কারণ কাঁচামাল রূপান্তর ব্যয়ের ভিতর আসবে না। এই যে বাকি যে 3টা আছে, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, এগুলো সবই হচ্ছে রূপান্তর ব্যয়ের ভিতরে আসে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। তো এর রিলেটেড আমি ভিডিও লাস্টে আমি আলোচনা করে দিয়েছি রূপান্তর ব্যয়ের বেসিকটা, সেখানে আমরা দেখে নিবনি। 2 নম্বরটা দেখো, যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল তাদেরকে কি বলে? সোজা হিসাব, উৎপাদনের সাথে পরিবর্তনশীল তার মানে কি পরিবর্তনশীল ব্যয়। এটা কোনো স্থির ব্যয়ও হবে না, উৎপাদন ব্যয়ও হবে না, একক ব্যয়ও হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে পরিবর্তনশীল ব্যয়। 3 নম্বর একটা অঙ্ক আসছে, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় 14-15 সালে। 10 ইউনিটের উৎপাদন ব্যয় 200 টাকা, মানে 10 ইউনিট উৎপাদন হয়, তার দাম হচ্ছে 200 টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা আশা করে, তাহলে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত হবে? তাহলে তোমাকে আগে 1 ইউনিটের উৎপাদন ব্যয়টা তোমাকে আগে বের করতে হবে। সেটার জন্য কী করবা? এই 200 দিয়ে এই 10কে ভাগ দিলেই তুমি যে অ্যামাউন্টটা পাবা সেটাকে 20 টাকা পাবা। এটা হচ্ছে প্রতি ইউনিটের ব্যয়। তাহলে এই যে 20 টাকার ওপর তোমাকে কী করতে হবে? মুনাফা ধরতে হবে। এখন যেহেতু আমাদের এটা ব্যয় বলছে, তাহলে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় অধ্যায়টা আমরা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে বিক্রয় মূল্যের উপর মুনাফা থাকলে সেটাকে ক্রয় মূল্য হিসাবে ধরতে হয়। তাহলে বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের উপর কত হবে? অবশ্যই 25% হবে, তাই না? তাহলে এই যে 25% হলো, তাহলে তোমাকে কি করতে হবে? এই যে 20 টাকার ওপর তুমি যদি 25% ধরো, তাহলে কয় টাকা পাবা? 5 টাকা পাবা না? তাহলে 20 টাকা আর 5 টাকা দুটা, এই যে 5 টাকা তুমি যে পাইলা, এই 5 টাকা হচ্ছে মুনাফা, আর 20 টাকা হচ্ছে ক্রয়। কারণ ক্রয়ের উপর 25% ধরতে হবে, বিক্রয় মূল্য উপর যেহেতু 20% আছে সেই কারণে। এখানে যদি থাকতো যে 25%, তাহলে এখানে 20% ধরতাম, অল্টারনেট হতো। ঠিক আছে, তো আমাদের এই যে 20 টাকা হচ্ছে ক্রয় আর 5 টাকা হচ্ছে মুনাফা, তাহলে দুটা যোগ করলে আমরা কী পাবো? বিক্রয় মূল্য পাবো।
তাহলে আমাদের কত হবে 25 টাকা হবে। এখন অ্যান্সারে দেখো খ নম্বরে 25 টাকাই আছে। ওকে, এটা হচ্ছে বিষয়। 4 নম্বর দেখো প্রত্যক্ষ মাল 4000 টাকা, প্রত্যক্ষ মজুরি 2000 টাকা, উপরি খরচ 3000 টাকা হলে রূপান্তর ব্যয় কত। এখন ধরো এই রূপান্তর ব্যয়ের এই অংশটা তুমি এখানে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো প্রত্যক্ষ মাল 4000 টাকা আছে, প্রত্যক্ষ মজুরি আছে 2000 টাকা, উপরি খরচ 3000 টাকা, রূপান্তর ব্যয় কত। নিচে দেখো আমি সূত্র দিয়ে দিয়েছি রূপান্তর ব্যয়ের। প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ খরচ, কারখানা অপরিব্যয়। তাহলে আমাদের এখানে রূপান্তর ব্যয়ের কী কী আছে, প্রত্যক্ষ শ্রম আছে। তাহলে প্রত্যক্ষ শ্রমের আরেক নাম কি, প্রত্যক্ষ মজুরি, কত 2000 টাকা। তাহলে আমাদের 2000 টাকা বসলো। তারপরে দেখো অন্যান্য প্রত্যক্ষ খরচ, এখানে অন্যান্য কোনো প্রত্যক্ষ খরচ নাইখো। ঠিক আছে, এটা প্রত্যক্ষ মাল, এটা রূপান্তর ব্যয়ের ভিতর আসে না। এই যে প্রত্যক্ষ মাল আর কাঁচামাল একই বিষয় বলা যায়। ঠিক আছে, আর উপরি খরচ এটা হচ্ছে মানে বাড়তি কিছু খরচ টরচ হয়, সেই খরচটা 3000 টাকা এখানে আসবে। তাহলে আমাদের কারখানা উপরি ব্যয় আর প্রত্যক্ষ শ্রম দুটো যোগ করে আমাদের 5000 টাকা হলো। আমাদের অ্যান্সারে দেখো ক নম্বর 5000 টাকা আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রত্যক্ষ মালটা এক্সট্রা দিয়ে দিয়েছে, এটা যোগ হবে না, কারণ সূত্রে প্রত্যক্ষ মালের কোনো কিছু এখানে নাইখো। ঠিক আছে, তো এইটাই ছিল 4টা প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের উপর। এখন আমরা অধ্যায়টা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত দেখার চেষ্টা করব। ওকে, দেখো উৎপাদন ব্যয় হিসাব, যাকে ইংলিশে কী বলে কি, কস্ট অ্যাকাউন্টিং। কোনো প্রতিষ্ঠানের পণ্য ও সেবার উৎপাদন ব্যয় নির্ধারণ, পরিকল্পনা হবে, দন্তি নয় হবে, টাইপিং একটু মিস্টেক হয়েছে। পরিকল্পনা নিয়ন্ত্রণ, ব্যয় বিশ্লেষণ এবং ব্যয় সংক্রান্ত নানাবিধ প্রতিবেদন প্রণয়ন সহ উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এতে প্রক্রিয়া উৎপাদন ব্যয় হিসেবে বলে। মানে কস্ট অ্যাকাউন্টিংয়ের ভিতরে কী কী আসে দেখো, পণ্য সেবার উৎপাদন ব্যয় আসবে, পরিকল্পনা আসবে, ব্যয় বিশ্লেষণ, ব্যয় সংক্রান্ত নানাবিধ প্রক্রিয়া আসবে। এটার এক জায়গায় করলে যে ব্যয়টা হবে যে ব্যয়ের হিসাবটা করা হবে তাকে বলে উৎপাদন ব্যয়। এখন আসি কস্ট এবং এক্সপেন্সের পার্থক্য। প্রশ্ন নৈবিত্তিক আসে যে কস্ট কাকে বলে, দিতে পারে, অথবা একটা সংজ্ঞা দিয়ে দিল, এটা কিসের সংজ্ঞা, এরকমভাবে। তো কস্ট আর এক্সপেন্স দুটা কিন্তু আলাদা। ওকে, তো কস্ট হচ্ছে যেটা নির্দিষ্ট সুবিধা অর্থাৎ দ্রব্য বা সেবার প্রদত্ত মূল্য অথবা এগুলো পাওয়ার জন্য বর্তমান সম্পদের ত্যাগ। তাহলে কস্টটা হচ্ছে বর্তমান সম্পদের ত্যাগ হবে। ওকে, আর খরচটা হচ্ছে কি, খরচ হলো উত্তীর্ণ ব্যয় যাহা মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পূর্ণরূপে ব্যয় বা ব্যবহৃত হবে। তাহলে এক্সপেন্সটা কি হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পূর্ণ ব্যয় হবে। আর কস্টটা হবে বর্তমান সম্পদের ত্যাগ। তাহলে কস্ট হচ্ছে দ্রব্য বা সেবার প্রদত্ত মূল্য অথবা এগুলো পাওয়ার জন্য যে সম্পদের ত্যাগ হবে বর্তমানে, সেটা হবে কস্ট। আর খরচটা হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পূর্ণ ব্যয়কে বোঝাবে। তো এক্সপেন্সের ভিতর ভিত্তি করে কি কি এক্সাম্পল আছে দেখো, বিক্রিত পণ্যের ব্যয়, প্রশাসনিক খরচ, আরও অনেক আছে। তাহলে এক্সপেন্স আর কস্টের ভিতর আশা করি কনফিউজ তোমাদের নাই। ব্যয়ের উৎপাদন ভিত্তিক কিছু শ্রেণী বিভাগ দেখব। প্রশ্ন আসতে পারে যে মাল ব্যয় কত ধরনের, তারপরে আসতে পারে শ্রম ব্যয় কত ধরনের, অন্যান্য খরচ কত ধরনের ইত্যাদি, এরকমভাবে দেয়। তো প্রথমে মাল, যেটাকে হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, এখানে মাল বলতে মাল ব্যয়কে বোঝায়, মানে তুমি যে কাঁচামালটা ক্রয় করতেছো সেটার ব্যয়কে বোঝাচ্ছে। একটি প্রতিষ্ঠান বিভিন্ন প্রয়োজনে যে পণ্য দ্রব্য ব্যবহার করে তার ব্যয়কে মাল ব্যয় বলে। তো মাল ব্যয় দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে কি পরোক্ষ, দুইটা আছে। শ্রম, লেবার, কাজের ধরন নির্বিশেষে প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের নিকট হতে প্রাপ্ত শ্রম বা সেবার বিনিময়ে মূল্য শ্রম। ওকে, শ্রম হচ্ছে দুইটা, প্রত্যক্ষ শ্রম, পরোক্ষ শ্রম ইত্যাদি। 3 নম্বর হচ্ছে কি অন্যান্য খরচ, আদার এক্সপেন্সেস। মাল ও শ্রম ব্যতীত অন্য সব খরচ, মানে মাল আর শ্রম দুইটা বাদে যদি অন্যান্য যেসব খরচ আছে এর আওতাভুক্ত। ঠিক আছে, এরকম হচ্ছে কি প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, দুই প্রকার আছে। এই প্রকারভেদটা একটু অবশ্যই মাথায় রাখবা। এই যে টপিকটা এখন আমরা দেখব খুব বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, সেটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয় আর একটা হচ্ছে স্থায়ী ব্যয়।
পরিবর্তনশীল ব্যয় হচ্ছে ভেরিয়েবল কস্ট। আরেকটা আছে আধা পরিবর্তনশীল ব্যয়, ওটা এর পরের স্লাইডে পাবো আমরা। তো দেখো, উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে সকল ব্যয় একটি নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় সেসব ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় বলে। এই যে একটা আমরা সংজ্ঞা আমরা প্রথমে দিকে দেখলাম, দেখো সংজ্ঞাটা সেম হুবহু ওখানে তুলে দিয়েছিল ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তো পরিবর্তনশীল ব্যয়টা আসলে কি সেটা একটা উদাহরণ মাধ্যমে দেখি। 10 একক পণ্য তৈরির জন্য কাঁচামাল বাবদ একক প্রতি 5 টাকা করে ব্যয় হলে 100 এককের জন্য ব্যয় হবে কত? 100 গুণন 5, তাহলে 500 টাকা, তাই তো? মানে একক প্রতি একক কত? 5 টাকা করে ব্যয় হলে তাহলে 100 একক যদি ব্যয় হয় তার মোট টাকা কত হবে? 500 টাকায় হবে। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় হলো এমন এক প্রকার ব্যয় যা কখনোই স্থায়ী, তা উৎপাদন বৃদ্ধি পেলে মোট ব্যয় আনুপাতিক হারে বৃদ্ধি পাবে, আবার উৎপাদন বন্ধ করে হলে কোনো ব্যয়ই হবে না। এখন তোমার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে কাঁচামাল তুমি পারচেস করেছো উৎপাদনের জন্যে, তাহলে সেটা কি তোমার আনুপাতিক হারে ব্যয়টা বৃদ্ধি পাবে না? উৎপাদন বৃদ্ধি পেলে তোমার পরিবর্তনশীল ব্যয়টা বৃদ্ধি পাবে। আর তোমার যদি উৎপাদন জমি যদি বন্ধ করে দেয়, তোমার কাঁচামালও পারচেস করতে হচ্ছে না, উৎপাদনও হচ্ছে না, তাহলে কি কম হচ্ছে না? উৎপাদন বন্ধ করা হলে কোনো ব্যয়ই এখানে হবে না, এটা একটা বোঝাচ্ছে। স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট। স্থায়ী ব্যয় হলো পরিবর্তনশীল ব্যয়ের ঠিক উল্টাটা। তো যে সকল খরচ উৎপাদনের পরিমাণ যে হ্রাস বৃদ্ধির ফল, মানে হ্রাস বৃদ্ধির হলো কোনো প্রভাবে প্রভাবিত হয় না, তাদেরকে স্থায়ী ব্যয় বলা হয়। যেমন কারখানা ভাড়া ও কর, স্থায়ী কর্মকর্তা কর্মচারী বেতন। এটা আমি একটু সিম্পলি সাধারণভাবে বলে দিই। সাপোজ তোমার একটা প্রতিষ্ঠান আছে, এখন মনে করো সে প্রতিষ্ঠানে উৎপাদন হচ্ছে বা হচ্ছে না। তোমার উৎপাদন হলেও তোমাকে ওই প্রতিষ্ঠানে ভাড়া দিতে হবে, এমনকি তোমার ওই প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারী আছে তারাকেও বেতন দিতে হবে। তোমার উৎপাদন হোক বা না হোক, তোমাকে ওই ব্যয়টা দিতে হবে না? ওই যে ব্যয়টা তুমি করতেছো, ভাড়া খরচ, কর্মচারীদের বেতন ইত্যাদি যেটা করতেছো, ওগুলো কি স্থায়ী ব্যয় হচ্ছে, ঠিক আছে? তারপর স্থায়ী শ্রমিকের বেতন, এগুলো সবই হচ্ছে স্থায়ী ব্যয়। প্রশ্ন এখানে আসতে পারে যে কারখানা ভাড়া ও কর এটা কোন ধরনের ব্যয়? পরিবর্তনশীল ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয় নাকি স্থায়ী ব্যয়? তোমাকে তখন স্থায়ী ব্যয় দিতে হবে, কারণ এটা স্থায়ী, তোমাকে এটা মাস শেষে তোমাকে প্রোভাইড করতেই হবে। আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয় মানে অর্ধেক পরিবর্তনশীল অর্ধেক স্থায়ী। তো যে সকল ব্যয়ের একটি অংশ স্থির থাকবে আর একটা অংশ আধা পরিবর্তনশীল থাকবে বা আধা স্থির থাকবে, তাকে পরিবর্তনশীল বা আধা পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন ধরো টেলিফোন বিল, এখন তো টেলিফোন অফিস ছাড়া কেউ আর ইউজ হয় না সেরকম, তো যাই হোক, ধরা যাক মাসিক টেলিফোন লাইনের রেন্ট মানে ভাড়া হচ্ছে 150 টাকা, মানে প্রতি মাসে টেলিফোন লাইনের রেন্ট হচ্ছে 150 টাকা তোমাকে দিতে হবে, এবং কল প্রতি চার্জ 2 টাকা, মানে তুমি একটা কল করলে 2 টাকা করে চার্জ কাটবে, কিন্তু তোমার মাসিক বিলটা হচ্ছে 150 টাকা। তুমি কল করো বা না করো, তোমাকে মাসিক বিল এই 150 টাকা দিতে হবে। আর তুমি যদি কল করো তাহলে সেক্ষেত্রে আলাদা চার্জ, এই যে 2 টাকা। তাহলে এই অবস্থায় টেলিফোন ব্যবহার হোক বা না হোক, মাসিক সর্বনিম্ন 150 টাকা তোমাকে দিতেই হবে, এটা ফিক্সড। ওকে। আর কোনো মাসে যদি 300 কল করা হয়, মনে করো যে এই মাসে 300 কল করা হলো, তাহলে বিল কত হবে? তাহলে 150-র সাথে 150 তো মাসিক বিল, আর 300-র সাথে 2 গুণ করতে হবে, মানে প্রতি চার্জ, তাহলে 300 গুণ 2 600, আর 150 সাড়ে 750। এখন প্রতি চার্জ তোমার 3 টাকা হতে পারে, 1.5 টাকা হতে পারে, 4 টাকা হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? তাহলে আমাদের এই 150 টাকা হচ্ছে স্থায়ী, আর এই যে 300 গুণ 2 600 টাকা, এটা হচ্ছে কি আধা পরিবর্তনশীল, মানে যেটা পরিবর্তন হতে হতে থাকবে। কোনো মাসে 150 কল করা হতে পারে, কোনো মাসে 100 কল হতে পারে, আবার কোনো মাসে কোনো কলই হবে না, তাও তোমাকে এই ফিক্সড প্রাইসের টাকাটা তোমাকে দিতেই হবে। অর্থাৎ এই 750 টাকা বিলের মধ্যে 150 টাকা স্থির আর বাকিটা হচ্ছে পরিবর্তনশীল। প্রশ্ন আসতে পারে, এরকম একটা লাইন দিয়ে দিল, তখন বলবে যে এর মধ্যে কোনটা স্থায়ী ব্যয় বা স্থির ব্যয় আর কোনটা হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? মনে করে ভালো করে মনে রাখবা। এখন যে আমরা সূত্রটা দেখব, এই সূত্রটা মাথায় ঠুটুস্থ মুখস্থ যেন থাকে। আর ঠুটুস্থ মুখস্থ বলতে দিলেই যেন পারো, বা অঙ্ক দিলেই যেন হয় তোমার কাছে, ঠিক আছে? অবশ্যই এই টার্মটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও, অনেক উপকার হবে। তো প্রথমটা কি মুখ্য ব্যয়, দ্বিতীয় হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, 3 নম্বর রূপান্তর ব্যয়, উৎপাদন ব্যয়,
উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মূল্য, মুনাফা ইত্যাদি। এই যে মুখ্য ব্যয় কি? প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রম বা অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে তুমি মুখ্য ব্যয় পাবা। আর ব্যবহৃত কাঁচামাল কি? প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় করবা, আন্তঃপরিবহন, জাহাজ শুল্ক আমাদের ইত্যাদি মাইনাস সমাপনী কাঁচামাল। এই যে কাঁচা শাল হয়ে গেছে, এখানে কাঁচা মাল হবে। ওকে, তো এই যে সূত্রাবলী তুমি অবশ্যই এগুলো মাথায় মুখস্থ করে নিবা। তাহলে যে কোনো অঙ্ক যদি পরীক্ষায় দেয় তাহলে সূত্র অনুযায়ী তুমি অঙ্ক বসাই দিবা, দেন তোমার অঙ্ক ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল এই ভিডিওর বা উৎপাদন ব্যয় হিসাবের ছোট্ট একটা ক্লাস। আশা করি এই ক্লাসটা নিয়ে তুমি অনেক উপকৃত হতে পেরেছো আশা করি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, অথবা আমাদের ফেসবুক পেজে যাই অথবা গ্রুপ পেজে তুমি কমেন্ট করতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।